আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম এভরিবডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচ্য বিষয় পদার্থের পর্যায়বৃত্ত ধর্ম। আজকে আমি তোমাদের যে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব, এখানে 6টি পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে পদার্থের ধাতব ধর্ম, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অধাতব ধর্ম, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, যেটাকে আমরা পরমাণুর আকারও বলতে পারি। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রন আসক্তি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই 6টি হচ্ছে পদার্থের পর্যায়বৃত্ত ধর্ম। আমি প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম পয়েন্টটি হচ্ছে ধাতব ধর্ম। আমরা জানি গ্রুপ 1 এবং 2-এ হাইড্রোজেন ব্যতীত যে 12টি মৌল আছে, এই 12টি মৌলই ধাতু এবং এদের ধাতব ধর্ম বিদ্যমান। যেমন গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে হাইড্রোজেন ব্যতীত, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রন্সিয়াম, এরা হচ্ছে গ্রুপ 1 এর মৌল এবং এদের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। এই পদার্থগুলো যদি আমরা আঘাত করি তাহলে শব্দ করে এবং এই পদার্থগুলো বিদ্যুৎ সুপরিবাহী ও তাপ সুপরিবাহী। এই পদার্থগুলোকে আমরা সহজেই আঘাত করে পাতলা পাতে পরিণত করতে পারি। তাহলে যে পদার্থগুলোকে আঘাত করলে শব্দ হয়, পাতলা পাতে পরিণত করা যায় এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, সে সকল পদার্থকে ধাতু বলে। কিন্তু আমাদের আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা বলতে পারি, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে ধাতু বলে এবং এ সকল পরমাণুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে বলা হয় ধাতব ধর্ম। যেমন তোমরা এখানে যে 6টি পদার্থ দেখতে পাচ্ছ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এ সকল পদার্থের প্রত্যেকের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে এবং এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। যেমন লিথিয়াম পরমাণুটি যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এটি লিথিয়াম আয়নে পরিণত হয়। সোডিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এটিও যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম আয়নে পরিণত হয়। অনুরূপভাবে পটাশিয়াম একটি ইলেকট্রন যদি ত্যাগ করে পটাশিয়াম আয়নে পরিণত হতে পারে। তারপর হচ্ছে রুবিডিয়াম, সেও যদি একটি ইলেকট্রন ত্যাগ করে সে আয়নে পরিণত হয়। এবং এই ধাতব ধর্মগুলো, এদের ধাতব ধর্ম অনেক বেশি, কারণ গ্রুপ 1-এ যে সকল পরমাণু আছে, যে সকল মৌল আছে, এদের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা সবচাইতে বেশি। এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। কিন্তু গ্রুপ 2-এ যে সকল মৌল আছে, যেমন গ্রুপ 2-এ যে সকল মৌল আছে সেগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এজন্য এদের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা গ্রুপ 1-এর মৌলগুলোর চেয়ে কম। এজন্য এদের ধাতব ধর্ম তুলনামূলক কম। গ্রুপ 1-এ
যে সকল পদার্থ আছে, যে সকল পরমাণু আছে, এদের ধাতব ধর্ম আর গ্রুপ 2 এর মৌলগুলোর ধাতব ধর্মের চেয়ে বেশি, কারণ এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। এরা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, আর গ্রুপ 2 এর মৌলগুলো অত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। এজন্য গ্রুপ 1 এর ধাতব ধর্ম গ্রুপ 2 এর মৌলগুলোর চেয়ে বেশি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ধাতব ধর্ম কি, ধাতু কি, তারপর গ্রুপ 1 এর মৌলগুলো সহজেই কেন ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন আসি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অধাতব ধর্ম। আমরা জানি যে যে সকল পদার্থে আঘাত করলে শব্দ হয় না, পাতলা পাতে পরিণত করা যায় না, এবং এই সকল পরমাণু বা এই সকল মৌল বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী, মানে এরা বিদ্যুৎ পরিবহন করে না এবং তাপ পরিবহন করে না, এ সকল পদার্থকে অধাতু বলে। কিন্তু আধুনিক সংজ্ঞানুযায়ী আমরা বলতে পারি যে সকল মৌল সহজেই এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে অধাতু বলে। আর এই সকল মৌলের ইলেকট্রন ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলে। আমরা কিছুক্ষণ আগে ধাতুর সঙ্গে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদের ধাতু বলে, এবং ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয়। পক্ষান্তরে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে, এবং ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। যেমন হ্যালোজেনের যে সকল মৌল আছে, আমি সেই মৌলগুলো লিখি। গ্রুপ 17 যে সকল মৌল আছে তাদেরকে হ্যালোজেন বলা হয়, এবং হ্যালোজেন এখানে মোট 6টি মৌল আছে, যেমন ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন। মোটামুটি এই কয়টা। তাহলে দেখো এখানে যে কয়টি মৌল আছে এদের সর্বশেষ শক্তি স্তরে, এদের প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে 7টি করে ইলেকট্রন আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে 7টি করে ইলেকট্রন আছে। এজন্য এরা সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেমন ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটি ক্লোরাইড আয়নে পরিণত হয় এবং এটি তড়িৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়। তারপর ব্রোমিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ব্রোমাইড আয়নে পরিণত হয়, এরা হচ্ছে তড়িৎ ঋণাত্মক আয়ন। আয়োডিনও ঠিক তাই, যদি একটি ইলেকট্রন গ্রহণ করে এটি আয়োডাইড আয়নে পরিণত হয়। এটিও ঠিক তাই, যদি একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হয়। কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, এরা যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে এদের অষ্টপূর্ণ হয়, এবং এই সকল মৌল তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, মানে এরা তাপ পরিবহন করতে পারে না এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আবার এদেরকে আঘাত করলে কোনো শব্দ উৎপন্ন হয় না, আবার এদেরকে পাতলা পাতায় পরিণত করা যায় না। তাহলে অধাতু কাকে বলে? যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদের অধাতু বলে, এবং এই মৌলসমূহের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলা হয়। এখানে আরো একটা বিষয় মনে রাখতে হবে যে আমি এখানে যে পদার্থগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে অধাতব পদার্থ, এরা বিদ্যুৎ পরিবহন করে না, তাপ পরিবহন করে না। এখন আমরা আলোচনা করি অর্ধধাতু। কিছু কিছু মৌলিক পদার্থ আছে যারা কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে, আবার কিছু কিছু পদার্থ বা মৌলিক পদার্থ আছে যেগুলো ইলেকট্রন প্রদান করতে পারে, মানে কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রন দান করে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে। যে সকল মৌলের এ ধরনের ধর্ম বিদ্যমান তাদেরকে অর্ধধাতু বলে।
বা অপধাতু বলে বা উপধাতু বলে। এরা ইলেকট্রন দানও করতে পারে, আবার এরা ইলেকট্রন প্রদানও করতে পারে। যেমন সিলিকন, সিলিকন এটি হচ্ছে একটি অর্ধধাতু। তারপর জার্মেনিয়াম, এটিও হচ্ছে অর্ধধাতু। এই পদার্থগুলো কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে, আবার কখনো কখনো ইলেকট্রন প্রদান করে। এখন আসি মানে ধাতব ধর্ম এবং অধাতব ধর্মর পরিবর্তন কি রকম হয়। পর্যায় সারণীর একই পর্যায়ের বামে যে সকল মৌল আছে সেগুলো সাধারণত ধাতু, এবং পর্যায় সারণীর ডানে যে সকল মৌল আছে সেগুলো সাধারণত অধাতু, এবং পর্যায় সারণীর মাঝখানে যে সকল মৌল আছে, যেমন মাঝখানে সিলিকন রয়েছে, জার্মেনিয়াম রয়েছে, এগুলো হচ্ছে অর্ধধাতু। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। এখন আলোচনা করব পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। আমরা জানি যে তোমাদের পর্যায় সারণীতে যে সকল মৌল আছে সকল মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার সমান নয়। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন তোমাদের পর্যায় সারণীর একই পর্যায়ের বাম দিকে যে মৌল আছে, বাম দিকে যেমন আছে লিথিয়াম, তারপর আছে ম্যাগনেসিয়াম, এই মৌলগুলো। আবার ডান দিকে আছে ফ্লোরিন, তারপর একটি মৌল, তারপর আছে নাইট্রোজেন। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, পর্যায় সারণীর বামে আছে লিথিয়াম, ম্যাগনেসিয়াম, আর ডানে আছে নাইট্রোজেন, ফ্লোরিন। এখন তোমাদেরকে যদি বলা হয় এই 4টি মৌলের মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ কম বা পরমাণুর আকার ছোট, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক পদার্থের পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত কক্ষপথ থাকে। এই কক্ষপথ একটাও থাকতে পারে বা একাধিকও থাকতে পারে বা তার চেয়ে বেশিও থাকতে পারে। এখন তোমাদের আমি এই বিষয়টা ক্লিয়ার করি। যেমন লিথিয়ামের ক্ষেত্রে যদি আমি বলি, লিথিয়ামের একটি নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের চারদিকে 2টি কক্ষপথ আছে। প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, আর দ্বিতীয় কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। আমরা জানি প্রত্যেক পদার্থের পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে ওই নিউক্লিয়াসের বাহিরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। যেমন লিথিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, আর মোট লিথিয়াম পরমাণুতে মোট 3টি প্রোটন আছে এবং 3টি ইলেকট্রন আছে। এখানে 3টি ইলেকট্রন, এখানে আছে 3টি প্রোটন। তাহলে এদের মধ্যে একটি আকর্ষণ কাজ করতেছে। পক্ষান্তরে আমি যদি ফ্লোরিনের কথা চিন্তা করি, ফ্লোরিন, সাপোজ এটি ফ্লোরিন পরমাণু, এটি লিথিয়াম পরমাণু, এটি ফ্লোরিন পরমাণু। আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। যেহেতু 9, তাহলে এই ফ্লোরিন পরমাণুতে 9টি প্রোটন আছে। ফ্লোরিন পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে 9টি প্রোটন আছে এবং 9টি ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? 9টি ইলেকট্রন। প্রথম কক্ষপথে আছে 2টি, আর দ্বিতীয় কক্ষপথে আছে 7টি। এই হলো 9টি। এখন তোমরা একটু লক্ষ্য করো, লিথিয়াম পরমাণুতে 3টি প্রোটন আছে ও 3টি ইলেকট্রন আছে, আর ফ্লোরিন পরমাণুতে 9টি প্রোটন আছে ও 9টি ইলেকট্রন আছে। এখন তোমরা বলো, এই 3টি প্রোটন এবং 3টি ইলেকট্রন, এই 2 ধরনের কণিকার মধ্যে যে আকর্ষণ কাজ করবে, এই 9টি প্রোটন ও 9টি ইলেকট্রনের মধ্যে কি একই রকম আকর্ষণ কাজ করবে? কখনোই না। আমরা জানি একটি পরমাণুতে যত বেশি প্রোটন ও ইলেকট্রন থাকবে তাদের আকর্ষণ শক্তি তত বেশি হবে, আর একটা পরমাণুতে যত পরিমাণ মানে যতটা কম ইলেকট্রন ও প্রোটন থাকবে তাদের মধ্যে আকর্ষণ শক্তি তত কম হবে। যেমন লিথিয়াম পরমাণুতে 3টি প্রোটন আছে, 3টি ইলেকট্রন আছে, এদের মধ্যে যে আকর্ষণ শক্তি বিরাজ করতেছে, ফ্লোরিন পরমাণুতে 9টি প্রোটন, 9টি ইলেকট্রন আছে,
তাহলে এদের মধ্যে আকর্ষণ শক্তি বেশি বিরাজ করবে। যেহেতু 9টি প্রোটন 9টি ইলেকট্রন, তাদেরকে বেশি তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা বেশি, এজন্য পরমাণুর আকার ছোট হয়ে আসবে। কারণ তাদের মধ্যে আকর্ষণ বেশি বিধায় তাদের মধ্যে আকার, ইলেকট্রনের যে কক্ষপথ, এই আকারটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। মানে যত আমরা বাম থেকে ডানে যাব, পরমাণু সমূহের আকার ততই ছোট হয়ে আসবে। কাজেই লিথিয়াম পরমাণুর আকার আমরা দেখতে পাচ্ছি, যেহেতু 3টি প্রোটন 3টি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি কম, এজন্য লিথিয়াম পরমাণুর আকার সবচাইতে বেশি হবে, সবচাইতে বেশি। আর ফ্লোরিন পরমাণুতে 9টি প্রোটন 9টি ইলেকট্রন থাকাতে এদের আকর্ষণ সবচাইতে কম হবে। মানে আমি যদি এই দুইটি পরমাণুর মধ্যে যদি তুলনা করি, তাহলে এদের মধ্যে আকর্ষণ শক্তি সবচাইতে বেশি, এজন্য এই ফ্লোরিন পরমাণুর আকার সবচাইতে কম। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে একই পর্যায়ের বাম থেকে যদি আমরা ডানে যাই, তাহলে পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। তাহলে আমরা বলতে পারি লিথিয়ামের আকার সবচাইতে বেশি, এর চাইতে ম্যাগনেসিয়ামের আকার তুলনামূলক কম, আস্তে আস্তে এভাবে কমতে থাকে। নাইট্রোজেনের আরও কম এবং ফ্লোরিনের আরও কম। তারপর আছে নিয়নের সবচাইতে কম। তাহলে আমরা জানি দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে? 8টি মৌল আছে। এই দ্বিতীয় পর্যায়ে 8টি মৌলের মধ্যে লিথিয়াম পরমাণুর আকার সবচাইতে বড় আর নিয়নের আকার সবচাইতে ছোট। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকে। কারণ আমরা বাম থেকে ডানে যতই যাব, ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা ততই বৃদ্ধি পাবে, এবং ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এজন্য পরমাণুর আকারও আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। আমাদের এই গেল মানে পর্যায়ের বিষয়। এখন আমরা গ্রুপের বিষয় নিয়ে আলোচনা করব। যেমন 1 নম্বর গ্রুপে কি কি মৌল আছে? আমরা জানি 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর একটি আছে ফ্রনশিয়াম। এখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, হাইড্রোজেন পরমাণু, আগে আমি একটি হাইড্রোজেন পরমাণু আঁকাই। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিথিয়াম পরমাণু, এটি হচ্ছে লিথিয়াম পরমাণু। আর তার নিচে আমি এখন সোডিয়াম পরমাণু, এখানে আমি সোডিয়াম পরমাণু আঁকাচ্ছি। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে এর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, আর দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, তাহলে 10টি। আর তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন থাকবে। তোমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এটি হচ্ছে লিথিয়াম পরমাণুর আকার আর এটি হচ্ছে সোডিয়াম পরমাণুর আকার। কিন্তু তার আগে একটু লক্ষ্য করো, এই লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন আছে, 3টি প্রোটন আছে। আর সোডিয়াম পরমাণুতে 11টি ইলেকট্রন আছে আর 11টি প্রোটন আছে। তাহলে স্বাভাবিকভাবেই এই সোডিয়াম পরমাণুর আকার ছোট হওয়া উচিত ছিল। কার তুলনায়? এই লিথিয়াম পরমাণুর তুলনায়। কোন দৃষ্টিকোণ থেকে? যেহেতু এখানে 11টি ইলেকট্রন আছে, 11টি প্রোটন আছে, আর এখানে 3টি ইলেকট্রন আছে, 3টি প্রোটন আছে। স্বাভাবিকভাবেই এই লিথিয়াম পরমাণুর চেয়ে সোডিয়াম পরমাণুর আকার ছোট হওয়ার কথা ছিল, কারণ এখানে ইলেকট্রন প্রোটনের সংখ্যা বেশি আর এখানে ইলেকট্রন প্রোটনের সংখ্যা কম। এজন্য এদের আকর্ষণ শক্তি বেশি, এদের আকর্ষণ শক্তি কম। যেহেতু এর আকর্ষণ শক্তি বেশি, এজন্য এর আকার কম হওয়া উচিত ছিল। আর এর আকর্ষণ শক্তি যেহেতু কম, তাহলে এর আকার আরো বড় হওয়া উচিত ছিল। কিন্তু একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচ দিকে যাই, তাহলে পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পায়। এর প্রধান কারণ হলো
আমরা যখন হাইড্রোজেন থেকে লিথিয়ামে আসব তখন একটি প্রধান শক্তি স্তর বাড়বে। লিথিয়াম থেকে যখন সোডিয়াম, যেমন হাইড্রোজেনে প্রধান শক্তি স্তর আছে একটি, আর লিথিয়ামে দেখো লিথিয়ামে প্রধান শক্তি স্তর আছে কয়টি? দুইটি। তারপর সোডিয়ামে দেখো, সোডিয়ামে প্রধান শক্তি স্তর আছে তিনটি। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পরমাণু ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা যতই বৃদ্ধি পাক না কেন, যদি প্রধান শক্তি স্তর যদি বৃদ্ধি পায় তাহলে সেই পরমাণুর আকার বেড়ে যায়, তাহলে এখানে দেখো পরমাণুর আকার এখানে ছোট হওয়ার কথা ছিল, কারণ 11টি ইলেকট্রন 11টি প্রোটন, কিন্তু পরমাণুর আকার এদের মধ্যে আকর্ষণ শক্তি বেশি হওয়া সত্ত্বেও পরমাণুর আকার বড় হবে, কারণ একটাই, এখানে দেখো এখানে দুইটি প্রধান শক্তি স্তর আছে আর এখানে তিনটি প্রধান শক্তি স্তর। যখন দুইটি প্রধান শক্তি স্তর থেকে তিনটি প্রধান শক্তি স্তর হবে তখন সেই পরমাণুর আকার স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এজন্য আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে যদি যাওয়া যায় তাহলে পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এজন্য আমরা বলতে পারি একই গ্রুপের সবার উপরের মৌলের পরমাণুর আকার সবচাইতে ছোট এবং একই গ্রুপের সবচেয়ে নিচের পরমাণুর আকার সবচাইতে বড়, কারণ এখানে আকর্ষণ শক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধান শক্তি স্তর। কারণ ইলেকট্রন প্রোটন যতই বেশি থাকুক না কেন, যদি সেখানে যদি একটি প্রধান শক্তি স্তর যদি বৃদ্ধি পায় তাহলে সেই পরমাণুটি স্বয়ংক্রিয়ভাবে বড় হয়ে যায়। তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বিষয়ে আমরা যা জানলাম বা যেটা শিখলাম সেটা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ক্রমান্বয়ে পরমাণুর আকার ছোট হতে থাকে, আবার একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার সময় পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। যেমন হাইড্রোজেনের পরমাণুর আকার সবচাইতে ছোট, হাইড্রোজেনের চেয়ে বড় হচ্ছে লিথিয়াম পরমাণুর আকার, কারণ হাইড্রোজেনে প্রধান শক্তি স্তর একটি, লিথিয়ামে প্রধান শক্তি স্তর দুইটি, সোডিয়ামে প্রধান শক্তি স্তর তিনটি, পটাশিয়ামে প্রধান শক্তি স্তর চারটি, রুবিডিয়ামে প্রধান শক্তি স্তর পাঁচটি, সিজিয়ামে প্রধান শক্তি স্তর ছয়টি। তারপর আছে ফ্রনশিয়ামে প্রধান শক্তি আছে 60টি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, প্রধান শক্তি স্তর একটা করে বৃদ্ধি পাইল, এজন্য এখানে পরমাণুর আকার সবচাইতে কম হাইড্রোজেন, তার চেয়ে বড় লিথিয়াম, তার চাইতে বড় সোডিয়াম, তার চাইতে বড় পটাশিয়াম। এজন্য আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার সময় পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, আবার একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে যায়, কারণ আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা ধীরে ধীরে বাড়ে, আর পারমাণবিক সংখ্যা বাড়া মানে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়া, আর যত বেশি প্রোটন ও ইলেকট্রন থাকবে তত বেশি আকর্ষণ শক্তি কাজ করবে। এখন আলোচনা করব আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির বিষয়ে আমরা যেটা জানি যে সাধারণত গ্যাসীয় পরমাণু, গ্যাসীয় মৌলিক পদার্থের ক্ষেত্রে, যেমন লিথিয়াম একটি গ্যাস, এই লিথিয়াম পরমাণুর কেন্দ্রে একটি নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের চারদিকে দুটি প্রধান শক্তি স্তর আছে। আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এজন্য প্রথম প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 1টি ইলেকট্রন। এখন দেখো আমরা এই লিথিয়াম পরমাণু থেকে যদি একটি ইলেকট্রনকে সরাইতে চাই, মানে 1 মোল লিথিয়াম পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন যদি আমরা সরাই, তাহলে এই 1 মোল ইলেকট্রন সরাতে গেলে কিছু শক্তির প্রয়োজন হবে, কেননা আমরা এই লিথিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রনকে সরাইতে চাচ্ছি এবং আমরা যখন এক বা একাধিক ইলেকট্রনকে সরাইতে যাব তখন আমাদের এখানে শক্তির প্রয়োজন হবে। মূলত এই শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি, কারণ কোনো পরমাণু থেকে যদি আমরা এক বা একাধিক ইলেকট্রন সরাই তাহলে সেই পরমাণুটি আয়নে পরিণত হয়
এবং এখানে দেখো লিথিয়াম পরমাণুটি থেকে আমরা এজন্য বলতে পারি 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। তাহলে আমরা এখানে বলতে পারি লিথিয়াম পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরাতে যে শক্তির প্রয়োজন তাকে এই লিথিয়াম পরমাণুর আয়নীকরণ শক্তি বলা হয়। এখন আসি, পারমাণবিক ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে আয়নীকরণ শক্তি তত কমবে। পক্ষান্তরে পারমাণবিক ব্যাসার্ধ যত কমবে আয়নীকরণ শক্তি তত বাড়বে। যেমন আমি এখানে আলোচনা করি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এখানে দেখো এই লিথিয়াম, এখানে যে 4টি মৌল আছে, এই 4টি মৌলের মধ্যে লিথিয়াম পরমাণুর আকার সবচাইতে ছোট আর রুবিডিয়াম পরমাণুর আকার সবচাইতে বড়। এজন্য লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি আর রুবিডিয়াম পরমাণুর আয়নীকরণ শক্তি সবচাইতে কম। এই গেল তোমাদের গ্রুপের বেলায়। এখন আমি আসি পর্যায়ের বেলায়। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এখানে 4টি মৌল আছে। দেখো এই 4টি মৌলের মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি আর সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে কম। কারণ এই সোডিয়াম বামের মৌল আর সিলিকন ডান দিকের মৌল এবং এগুলো একই পর্যায়ের মৌল। এখন দেখো এই সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু বেশি এজন্য এর আয়নীকরণ সবচাইতে কম আর সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে কম এজন্য এর আয়নীকরণ শক্তি সবচাইতে এর যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ কম এজন্য এর আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি হবে। তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ ও পরমাণুর আকার এরপর আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা শিখলাম যে কোনো 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। যেমন আমরা একই গ্রুপের ক্ষেত্রে যদি বিবেচনা করি, একই গ্রুপের সবার উপরের মোলের যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে কম এজন্য একটি গ্রুপের সবার উপরের মৌলের আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি। আবার একই গ্রুপে যত নিচের দিকে যাব আয়নীকরণ শক্তি ততই কমতে থাকবে, কারণ পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়তে থাকে। আবার অনুরূপভাবে একই পর্যায়ের বাম থেকে আমরা যদি ডান দিকে যাই তাহলে পরমাণুসমূহের আকার কমতে থাকে, ফলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। এখন আলোচনা করব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি এই দুটো বিষয় আমরা আয়নীকরণ শক্তি যেহেতু ভালোভাবে বুঝতে পারছি এজন্য আমরা ইলেকট্রন আসক্তি এই বিষয়টিও আরো ভালোভাবে বুঝতে পারবো। ইলেকট্রন আসক্তি হচ্ছে 1 মোল পরমাণু সাথে 1 মোল ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। যেমন ক্লোরিনের ক্ষেত্রে বলি, যেমন দেখো ক্লোরিনে কয়টি ইলেকট্রন আছে? ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন আছে। তাহলে দেখো আমি একটু অণু আঁকাই। এটি হচ্ছে নিউক্লিয়াস, ক্লোরিন পরমাণু নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রথম প্রধান শক্তি স্তর, এখানে 2টি ইলেকট্রন আছে। এটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এখানে 8টি ইলেকট্রন আছে। এখানে 8টি ইলেকট্রন আছে। এটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর, এখানে 60টি ইলেকট্রন আছে। এখানে 60টি ইলেকট্রন আছে। তাহলে আমরা বাহির থেকে একটি ইলেকট্রনকে বাহির থেকে একটা ইলেকট্রনকে যদি আমরা নিয়ে আসি, তাহলে শক্তি নির্গত হবে। এই নির্গত যে পরিমাণ শক্তি নির্গত হবে এটাই হচ্ছে এই ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা কি বলতে পারি? 1 মোল পরমাণুর সাথে 1 মোল ইলেকট্রন যুক্ত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তাহলে দেখো ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 60টি ইলেকট্রন আছে, এর জন্য এখান থেকে ইলেকট্রন অপসারণ করার কোনো প্রয়োজন নাই। আমরা চাইলেও ইলেকট্রন অপসারণ করতে পারবো না, তবে আমরা চাইলে বাহির থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে রাখতে পারবো। এজন্য আমরা বাহির থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে আসি তাহলে কিছু পরিমাণ শক্তি নির্গত হবে। এই নির্গত শক্তিটাকেই বলা হয় ইলেকট্রন
আসক্তি। যেমন আমি এখানে প্রথম গ্রুপের দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে বলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখন দেখো এই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে কম, এজন্য এর ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি। আবার এই একই গ্রুপের সবার নিচে আছে রেডিয়াম, এই রেডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি, এজন্য এর ইলেকট্রন আসক্তি সবচাইতে কম। তাহলে আশা করি তোমরা ইলেকট্রন আসক্তির বিষয়টাও বুঝতে পারছো। এখন আমি আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা আলোচনা করি। যখন দুটি পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি অণু গঠন করে, তখন এই পরমাণুসমূহ একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ শক্তিটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়টি খুবই সহজ, কারণ সমযোজী বন্ধনের মাধ্যমে মূলত দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, মোট কথা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন দুটি পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি অণু গঠন করে, তখন এই অণুতে বিদ্যমান পরমাণুসমূহ একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ শক্তিটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, মানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুসমূহের আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এজন্য তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা এখান থেকে ধাতব ধর্ম মেটালিক প্রপার্টিস, অধাতব ধর্ম নন মেটালিক প্রপার্টিস, তারপর আমরা শিখলাম পরমাণুর আকার সাইজ অফ অ্যাটম বা অ্যাটমিক রেডিয়াস, তারপর আমরা শিখলাম আয়নীকরণ শক্তি, তারপর আমরা শিখলাম ইলেকট্রন আসক্তি, তারপর আমরা শিখলাম তড়িৎ ঋণাত্মকতা। এই 6টি বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কাইন্ডলি তোমরা কমেন্ট করবে। আমি চেষ্টা করব আমার এই লেকচারটাকে আরও উন্নত করার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।